লেখক সুমিত সান্যালের দায়। এটি কিন্তু শুধু প্রথম পর্ব নয়, সমস্ত পর্বকে একসাথে করে একটি গল্পে রূপান্তরিত করা হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। কাজ শুরু করবার আগে তোমরা খেয়ে নাও, বৈকুণ্ঠ হালদার বললেন। সকালে কিছু খাওয়া হয়নি নিশ্চয়ই? রবি আর সুবীর পরস্পরে দৃষ্টি বিনিময় করল। আজ সত্যি তাদের কিছু খাওয়া হয়নি সকালে। দুজনে বেশ কিছুদিন বেকার। এই কাজটা না পেলে তাদের মুশকিলে পড়তে হতো। সুবীর একটা ছোট ট্রান্সপোর্ট কোম্পানিতে খালাসির কাজ করে, অর্থাৎ কোম্পানির ট্রাক যখন কোথাও দূরে মাল নিয়ে যায় সে ড্রাইভারের সাথে থাকে। ড্রাইভার ক্লান্ত হলে তাকেও ট্রাক চালাতে হয় মাঝে মাঝে। তার অনেক দিনের বাসনা নিজের একটা ট্রাক কেনে। সুবীরের পড়াশোনায় মন ছিল না কোনো দিন। উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাশ করে সেখানেই পড়ায় ইতি টেনেছিল। রবি অবশ্যই লেখাপড়ায় বেশ ভালো, হলে কি হবে, সেও বেশি দূর এগোতে পারেনি। বিএসসি সেকেন্ড ইয়ারে এসে পড়া বন্ধ হয়ে যায়। তার মা নেই, বাবা সামান্য সরকারি চাকুরে হঠাৎ হার্ট ফেল করে মারা যান। সুবীরের বাড়িতে আশ্রয় পেয়েছিল সে। সুবীরেরও মা বাবা কেউ নেই, থাকার মধ্যে একটা ছোট পুরনো একতলা বাড়ি। রবি টিউশন পড়িয়ে সামান্য কিছু উপার্জন করে। সম্প্রতি সে রঙের কাজ ধরেছে। সে খুব যত্ন করে নিজের কাজ করে। এই দুই বন্ধুর একটা মস্ত গুণ আছে, তারা যা কাজ করে বেশ নিষ্ঠা ভরে করে। বৈকুণ্ঠ হালদার কলকাতার স্বনামধন্য ব্যবসায়ী। লোহার ব্যবসা দিয়ে তার ঠাকুরদা ব্যবসা আরম্ভ করেছিলেন ব্রিটিশ আমলে। এখন তাতে কাপড়, সার, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স যোগ হয়েছে। সারা পূর্ব ভারতে তার ব্যবসার ব্যাপ্তি। সম্প্রতি তিনি তার বাড়ির 3 তলায় একটা ঘর তৈরি করিয়েছেন নিজের ছোট মেয়ের জন্য। মেয়েকে দেখে রবি আর সুবীর বেশ অবাক হয়েছিল। 14 থেকে 15 বছরের বালিকা, নবম শ্রেণীতে পড়ে। মেয়েটিকে দেখে দুজনে অবাক। হালদার মশাইয়ের বয়স 70-এর কাছাকাছি। স্ত্রী মারা গেছে, তাহলে এই কচি মেয়েটি কোথা থেকে আসলো? আমাদের এইসব নিয়ে মাথা ব্যথার কি দরকার? বুড়ো বয়সে ভীমরতি ধরেছিল আর কি। বেশি বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে বউ মারা গেছে, এখন বুড়ো বয়সের মেয়েকে নিয়ে আহ্লাদ করছে। রবি বলল, সত্যি মাইরি, কত রকম লোক যে দেখব। সুবীর বলল, মেয়ের জন্য কেমন 2টো ঘর বানিয়েছে দেখছিস? এত বড় ঘর, এসি, মার্বেলের মেঝে, দেয়ালে দামি দামি পেন্টিং, খাটটাই হয়তো লাখ টাকা দাম হবে। আবার একটা পড়ার ঘর, ওর বাথরুমটা আমাদের নিচতলার মতো, অ্যাটাচ ব্যালকনি, সেটাও মার্বেলের। বুড়ো হয়তো 10-20 লাখ টাকা খরচ করেছে এর পেছনে। 10-20 লাখ হালদার বাবুর কাছে কিছুই নয়। ভুলে যাস না উনি আমাদের এই কাজের জন্য কত টাকা দিচ্ছেন। রবি বলল, তা ঠিক। আচ্ছা, তোর কি মনে হয় লাবণী হালদার বাবুর মেয়ে? বাকি কোনো ছেলেমেয়ের সাথে তো কোনো মিলই নেই ওর। কেন, সবাই একরকম হতে হবে কে বলেছে তোকে? আর মেয়েটার মুখটা কি মিষ্টি, এক আলগা শ্রী আছে ওর মুখে। ওর স্নিগ্ধ সুন্দর নিষ্পাপ 2টি চোখ, গায়ের রং একটু চাপা, তাতে কি হয়েছে? রবি যুক্তি দিল, এই কি হয়েছে তোর? প্রেমে টেমে পড়ে গেলি নাকি? বাজে বকিস না তো, বাচ্চা মেয়ে। প্রেমের বয়স টয়স কিছু হয় না। সুবীর চোখ টিপল। হালদার বাবুর অনেক টাকা, সেখান থেকে যদি সামান্য কিছু আমরা পাই তাহলে আমাদের জীবনের ধারা পাল্টে যাবে। রাতে খেতে বসে সুবীর বলল, দিন আনি দিন খাইটা আর থাকে না তাহলে। সেদিন হালদার বাবু তাদেরকে ডেকে চুক্তিমতো সব টাকাই দিয়ে দিয়েছেন। যদিও কাজ এখনও শেষ হয়নি, দরজা জানালায় শেষ পেইন্ট বাকি। কথা হয়েছে সবার শেষে সেটা করা হবে। আজ তারা 2 বন্ধু মন ভরে পেট ভরে খাবে। মানে তুই কি বলতে চাস? উনি তো প্রায় সব টাকাই দিয়ে দিয়েছেন, ওই 1002 বোধহয় বাকি আছে। রবি সন্দিগ্ধ চোখে তাকালো। সেটা তো কাজের পরিবর্তে কাজের টাকা। আমার একটা প্ল্যান আছে, সুবীর বলল। তারপর সে বন্ধুকে তার প্ল্যান সবিস্তারে বোঝালো। মানে কিডন্যাপ?
তোর কি মাথা খারাপ হয়েছে? রবি খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো। দেখ আমরা কি অবস্থায় রয়েছি, সব সময় একটা অনিশ্চয়তা, সব দিক পথ বন্ধ। সারা জীবন ট্রাকের খালাসিগিরি করে আর তোর টুকটাক টিউশানি করে কি করে চলবে বল তো দেখি। সুবীর যুক্তি দিল, তা বলে আমরা ওই ফুলের মতো মেয়েটিকে কিডন্যাপ করব? জানি এটা ভুল, এটা অন্যায়, কিন্তু ভেবে দেখ আমরা তো ওকে কোনো ক্ষতি করছি না। আমাদের টাকা দরকার আর হালদার বাবুর অঢেল আছে। আমরা যদি ওনার কাছে ধার চাই উনি কি দেবেন? সুবীর বন্ধুকে বোঝালো। রবি বন্ধুর প্রস্তাবে নিমরাজি হয়েছে, যদিও কাজটা অন্যায়, অপরাধ। কিন্তু সে জানে কাজটা বলা যত সহজ, করা ততটাই কঠিন। ওরা তো আর অপরাধ জগতের মানুষ নয়, ভদ্র ঘরের ছেলে, অভাবে সাময়িক মনের বিকার। শীঘ্রই সুবীর একটা সুযোগ পেয়ে গেল। সে যার কাছে খালাসির কাজ করে, ওনার একটা ছোট ছেলে আছে। যেদিন সুবীরের ট্রাকের সাথে কোথাও যাওয়ার থাকে না, তখন মালিকের গ্যারাজে কাজ করে। গাড়ি পরিষ্কার করা, টুকটাক রক্ষণাবেক্ষণ, তার সাথে মালিকের গাড়িতে ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসার কাজ তাকে করতে হয়। সেদিন সুবীরের মালিক পাটনা গেছেন বকেয়া টাকা আদায়ের জন্য। সেদিন মালিকের ছেলের স্কুলে হঠাৎ ছুটি হয়ে গিয়েছিল। শর্ট সার্কিট হওয়ায় স্কুলে কারেন্ট নেই, হাতে কোনো কাজ নেই। মালিকের স্ত্রী 2 ছেলেকে নিয়ে দুদিনের জন্য বাপের বাড়ি গেছে। সুবীর তাদের ব্যান্ডেল পৌঁছে দিয়ে এসেছে। সে মালিকের গাড়িটা পেয়ে গেছে। সুবীর আর রবি সেই গাড়িতে হালদার বাবুর বাড়ি গিয়েছিল। ঘণ্টা 3 মতো কাজ বাকি ছিল। সেদিন সকালেই তিনি বাকি টাকা দিয়ে দিয়েছেন। কাজ শেষ করে দুজনে আশেপাশে ঘোরাঘুরি করছে। হঠাৎ দুজনে দেখল বৈকুণ্ঠবাবুর ড্রাইভার গাড়ির হুড খুলে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে নিচে ঝুঁকে খুটখাট করছে, ইঞ্জিনের কলকবজা পরীক্ষা করছে। সুবীর রবির দিকে তাকালো। ও বুঝতেই পারছে না গাড়ির কোথায় গণ্ডগোল। সুবীর বলল, তুই জানিস কি হয়েছে গাড়িতে? হ্যাঁ, স্টার্টারের গণ্ডগোল। তাহলে ওকে গিয়ে বল। রবি বলল, না, এই সুযোগ। ঘড়ি দেখ, লাবণীর স্কুলের ছুটির সময় হয়ে আসছে। আজকেই কাজ হাসিল করতে হবে, যেমন বলা তেমন কাজ। সুবীর নিজের গাড়ি ছুটিয়ে দিল। রবি আর সুবীরকে দেখে লাবণী একটু চকিত হলো, কিন্তু আশঙ্কিত হলো না। গত 15 দিন ধরে সে ছেলে দুটিকে দেখছে। ভদ্র ঘরের ছেলে, অভাবের জন্য নানা রকম কাজ করে বেড়ায়। কি হলো, ভুবন কাকা আসলো না? লাবণী জিজ্ঞাসা করল। না, তোমাদের গাড়িটা আজ বিগড়েছে। ভুবন কাকা নিজের চুল খামচাচ্ছে আর গাড়ির পেছনে লেগে আছে। আজ আমার কাছে গাড়ি ছিল, আমার মালিকের গাড়ি, তাই আমরা চলে আসলাম, সুবীর বলল। আজ রবি গাড়ি চালাচ্ছে। লাবণী বিনা বাক্য ব্যয়ে পেছনের সিটে উঠে বসল। সুবীর পাশে বসে রয়েছে। গাড়ি চলতে শুরু করল। আমি আইসক্রিম খাবো। হঠাৎ লাবণী আইসক্রিমের গাড়ি দেখে বালিকার মতো লাফিয়ে উঠল। আচ্ছা। সুবীর সব থেকে দামি আইসক্রিম কিনে লাবণীর হাতে দিল। তার 2 চোখ আনন্দে উদ্ভাসিত। থ্যাংক ইউ। লাবণী আইসক্রিমে মন দিল। তোমরা খাবে না? না না, তুমি খাও। আরও খাবে? বালিকা মাথা নাড়ল। গাড়ি আবার চলতে শুরু করেছে। আচ্ছা, গাড়িতে কিসের একটা চাপা মিষ্টি গন্ধ পাচ্ছি, লাবণী বলল। হ্যাঁ, আমার মালিকের বউ সেন্টেড ওয়াইপস দিয়েছে মুখ মোছার জন্য, যা গরম পড়েছে। সুবীর পকেট থেকে প্লাস্টিকে মোড়া সাদা রুমালের মতো বের করে লাবণীর হাতে দিল। নাও, মুখটা মুছে নাও, বেশ ফ্রেশ লাগবে। লাবণী প্লাস্টিকের ভেতর থেকে রুমালটা বের করে মুখ মুছল। তারপর আর তার কিছু মনে নেই। যখন তার জ্ঞান ফিরল, তখন সে একটা অজানা ঘরে, অজানা বিছানায় শুয়ে রয়েছে। রবিদা, আমি কোথায়? ঘুম থেকে উঠে মাথাটা ভার ভার লাগছে লাবণীর। তুমি আমাদের বাড়িতে, সুবীর গম্ভীর কণ্ঠে বলল। তোমরা আমাকে তোমাদের বাড়িতে তুলে নিয়ে এসেছো কেন? লাবণী আতঙ্কিত। ভয় নেই, কাজ হয়ে গেলে আমরা তোমাকে সযত্নে বাড়ি পাঠিয়ে দেব, সুবীর বলল। হঠাৎ লাবণীর 2 চোখ জলে ভরে উঠল। আরে তুমি কাঁদছো কেন? আমাদের একটু টাকা দরকার। তোমার বাবার কাছে একটু টাকা পেলেই আমরা তোমাকে বাড়ি পৌঁছে দেব, সুবীর বলল। তোমরা আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছো? কত টাকা চাই তোমাদের?
লাবণী অবরুদ্ধ কণ্ঠে বলল, দাদু আমার জন্য তার সর্বস্ব দিয়ে দেবে। দাদু? উনি তো তোমার বাবা। রবি বিস্মিত স্বরে বলল, না, উনি আমার বাবা নন। আমি ওনাদের বাড়ির কাজের মেয়ের সন্তান। আমার যখন 4 বছর বয়স, আমার মায়ের খুব কঠিন অসুখ হয়েছিল। তখন দাদু দিদা আমার মায়ের চিকিৎসার জন্য কি না করেছেন। মায়ের ব্লাড ক্যান্সার হয়েছিল। বম্বে নিয়ে গিয়ে টাটা ক্যান্সার হসপিটালে চিকিৎসা, ওষুধপত্র, রক্ত দেওয়া, কেমো কি না করেছেন। তাও মাকে বাঁচানো যায়নি। দাদু আমাকে দত্তক নিলেন। আমাকে নিয়ে দাদুকে দাদাদের সাথে অনেক লড়াই করতে হয়েছে। কাজের মেয়ের মেয়ে তাদের সমান কি করে হতে পারে? আমি লাবণী মণ্ডল থেকে লাবণী হালদার হলাম। দিদা আমাকে বুকে করে মানুষ করেছে। আর আমার জন্য? লাবণী ফুপিয়ে কেঁদে উঠল। 2 বন্ধুতে মাথা নিচু করে বসে আছে। ঘরে লাবণীর কান্না আর পুরনো দেওয়াল ঘড়ি টিক টিক শব্দ। আমি ভুল করেছি দিদি ভাই, আমি অন্যায় করেছি। আমি কিছুই জানবার চেষ্টা করিনি। রবি আমাকে বাধা দিতে চেয়েছিল। আমায় ক্ষমা করো দিদি ভাই। সুবীর হাত জোর করে বলল, আমাকে বাড়ি পৌঁছে দাও প্লিজ। লাবণী বলল। দুজনে তাকে নিয়ে হালদার বাবুর বাড়ি চলল। পৌঁছে দেখল বাড়ির সামনে ভিড়। সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে রাস্তার দুদিকে, থমথমে ভাব। লাবণী অস্থির হয়ে ছুটল বাড়ির দিকে। চারিদিকে মৃদু গুঞ্জন। কি হয়েছে দাদা? রবি একজনকে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল। হালদার বাবু হঠাৎ হার্ট ফেল করে মারা গেছেন। কি বলছেন? রবি ধপ করে মাটিতে বসে পড়ল। সুবীরের মাথাও ক্ষণিকের জন্য ঘুরে গিয়েছিল, কিন্তু সে নিজেকে সামলে নিতে পেরেছে। দুজনে একেবারে বোবা হয়ে গেছে। এই যে চলে এসেছে মহারানী। লাবণীকে দেখে বড় ছেলের স্ত্রী চোখ রাঙিয়ে বলল, এখন আর তুমি কি নিতে এসেছো? বাবাকে তো খেয়েছো। হালদার বাবুর বড় ছেলে তেড়ে আসলো। তুই চুপ কর প্রদীপ। হালদার বাবুর বড় মেয়ে অনিতা ভাইকে থামালো। তোমার এত দেরি হলো কেন? বাবা চিন্তায় অস্থির হয়ে গিয়েছিলেন। লাবণী কিছুই বলতে পারল না। সে দুঃখে শোকে মর্মাহত। দাদু কোথায়? সে কোনো রকমে অস্ফুটে বলল, বাবার সাথে তোর কোনো সম্পর্ক নেই। বাবাকে মেরে শান্তি হয়নি? বড় বৌদি ঝাঁপিয়ে পড়ল। দূর হ, দূর হ বলছি। 2 ভাই ভাইয়ের বউ তেড়ে আসলো। বালিকা মর্মাহত। এই অতর্কিত আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। লাবণী ছুটে বেরিয়ে গেল। বাগবাজার স্ট্রিটে হালদার বাবুর বাড়ি। লাবণী হিতাহিত জ্ঞানশূন্য বাগবাজার ঘাটের দিকে ছুটছে। আরে লাবণী, কোথায় যাচ্ছ? লাবণী! রবি চিৎকার করে ডাকল। দুজনে ছুটল লাবণীর পেছন পেছন। লাবণী দাঁড়াও, লাবণী! লাবণী গঙ্গায় ঝাঁপিয়ে পড়েছে। সুবীর থমকে দাঁড়িয়েছে। সে অল্প বিস্তর সাঁতার জানে, কিন্তু এখন গঙ্গায় জোয়ার এসেছে। রবি দাঁড়ায়নি, সাথে সাথে ঝাঁপিয়ে পড়েছে। লাবণী প্রবল স্রোতে ভেসে যাচ্ছে। রবি লাবণীকে ধরে ফেলেছে। প্রচণ্ড স্রোতের সাথে যুদ্ধ করে সে লাবণীকে তীরে এনে তুলেছে। লাবণী জ্ঞান হারিয়েছে। 2 বন্ধু মিলে তাকে উপর করে তার পেট থেকে জল বের করল। লাবণী চোখ খুলেছে। তোমরা আমাকে কেন বাঁচালে? তুমি কি করতে গিয়েছিলে দিদি ভাই? তোমার কিছু হলে গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকতো না আমার। সুবীর অবরুদ্ধ কণ্ঠে বলল, আমার তো কোথাও যাওয়ার নেই সুবীরদা। দাদু আমার জন্য মারা গেছে। লাবণী কাঁদতে কাঁদতে বলল, না, তোমার দাদু আমার জন্য মারা গেছে। সুবীর বলল, আমি এখন কোথায় যাব দাদা? ওই বাড়িতে তো আমার যাওয়ার উপায় নেই। লাবণী অশ্রু সজল চোখ তুলে দুজনার দিকে তাকালো। তুমি আমাদের সাথে থাকবে দিদি ভাই, সুবীর বলল। 2 বন্ধু লাবণীকে নিজেদের বাড়ি নিয়ে এসেছে। এ এক অন্যরকম নতুন জীবন। দাদু দিদার যত্নে শৈশবের দিনগুলো লাবণী ভুলেই গিয়েছিল। গত 10 বছর বৈকুণ্ঠ হালদার তাকে সযত্নে লালন করেছেন। সে এক হতদরিদ্র ঝিয়ের মেয়ে। সেটা লাবণী কবে ভুলে গিয়েছিল? আজ অন্য এক নতুন জীবনের সূচনা হয়েছে। লাবণীর সাথে রবি আর সুবীরের জীবনধারাও পাল্টে গেছে। এতদিন এক ছন্নছাড়া জীবন চলছিল দুজনার। সে জীবন যে তাদের ভালো লাগতো তা নয়, কিন্তু তারা নিজেদের ভাগ্যের সাথে আপোষ করে নিয়েছিল। মাঝে মাঝে তারা হতোদ্যম হয়ে উঠত। বিষণ্ণতা তাদের চেপে ধরত। রবি একটু চাপা,
নরম স্বভাবের। সুবীর অনেকবার রবিকে লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখেছে। এখন তারা সজ্ঞানে এক অনাথ কিশোরীর দায়িত্ব নিয়েছে। দুজনার অবচেতন মনে একরকম অপরাধ বোধ কাজ করে। রবি আর সুবীর নিজেদের প্রতি সচেতন হয়েছে। দুজনে শৃঙ্খলাবদ্ধ, নিয়মানুবর্তিতার মধ্যে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। এখন দুজনে প্রতিদিন সকালে 5টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে। লাবণী আবার স্কুলে যেতে আরম্ভ করেছে। তাকে স্কুল পাল্টাতে হয়নি। সে কলকাতার এক নামকরা স্কুলে পড়াশোনা করে। বৈকুণ্ঠ হালদার ওই স্কুলের জন্য অনেক করেছিলেন। কয়েক কোটি টাকা তিনি স্কুলে দান করেছিলেন। হাই স্কুলের বাড়িটা তৈরি করবার সময় তিনি নিজের কোম্পানির তরফ থেকে প্রচুর টাকা ঢেলেছিলেন সেখানে। লাবণীকে স্কুলে কোনো ফি দিতে হয় না। দুই বন্ধু সকাল থেকে যুদ্ধস্তরের তৎপরতায় কাজে লেগে পড়ে। লাবণীর জল খাবার, লাবণীর স্কুলের টিফিন, লাবণীকে তাড়া দিয়ে স্কুলের জন্য তৈরি করা। আগে সে দাদুর গাড়িতে স্কুলে যেত, এখন দুজনার একজন বাসে পৌঁছে দেয় তাকে। স্কুল কাছেই। লাবণী বলে সে নিজে নিজেই যেতে পারবে, কিন্তু কে কার কথা শোনে। সম্প্রতি রবি লাবণীর স্কুলের কাছে একটা প্রাইভেট স্কুলে অস্থায়ী শিক্ষকের চাকরি পেয়েছে। মাহিনা কম, কিন্তু তাতে আর কিছু এসে যায় না। এখন টাকা দরকার। অদূর ভবিষ্যতে অনেক টাকার প্রয়োজন হবে। লাবণীকে পড়াতে হবে, তাকে প্রতিষ্ঠিত করতে হবে, একদিন বিয়েও দিতে হবে। তাদের বাড়িতে একটাই শোবার ঘর, সেটা তারা লাবণীর জন্য ছেড়ে দিয়েছে। মেয়ে বড় হচ্ছে, তার দরকার। সামনের ঘরে একটা পুরনো চৌকি রয়েছে, দুজনে সেটাই শোয়ে। এক কাপড়ে লাবণী হালদার বাবুর বাড়ি থেকে নিষ্কাশিত হয়েছে। এখন জামা কাপড়ে তার আলমারি ঠাসা। এই 2 বছরে রবি আর সুবীর কারণে অকারণে উপলক্ষ ছাড়াই লাবণীর জন্য জামা কাপড় কেনে। সে বাধা দিতে চাইলে 2 দাদার চোখে জল চলে আসে। এইটুকু বয়সে লাবণী তার জীবনের 2টি অধ্যায় পেরিয়ে এসেছে। জন্মের পরে বিধবা মায়ের কোলে 4 বছর, তারপর 10 বছর দাদু দিদার কাছে সে পরম স্নেহে মায়া মমতায় লালিত হয়েছে। অকুণ্ঠ ভালোবাসা পেয়েছে। কৈশোরের দোরগোড়ায় এসে আবার বিপত্তি। লাবণী মরতে চেয়েছিল। দাদু মারা গেছে, বাড়িতে সবাই তাকে দায়ী করছে, সে কোথায় যাবে? হঠাৎ এই নতুন দুজন তার অভিভাবক। যদিও তারাও বেশি বড় নয়, কিন্তু তারাই এখন লাবণীর পরমাত্মীয় হয়ে দাঁড়িয়েছে। মেয়েদের এই বয়সে মানুষের, বিশেষ করে ছেলেদের দৃষ্টির মানে বোঝার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে ওঠে। মেয়েদের এক সহজাত ক্ষমতা হচ্ছে যে তারা পুরুষের দৃষ্টির মর্ম সহজে বুঝতে পারে। কোনটা করুণা আর কোনটা কামনা তারা বুঝতে শেখে। কোনটা জৈবিক আকর্ষণ আর কোনটা প্রেম তারা বোঝে। রবি আর সুবীর সবসময় সজাগ থাকে। দুজনে খেয়াল রাখে যাতে লাবণী নিজেকে একা বিপর্যস্ত না মনে করে। সে নিজের ক্লাসে বরাবর প্রথম হয়ে এসেছে। দাদু তাকে সবসময় পড়াশোনায় সাহায্য করতেন। রবি এখন তাকে পড়ায় সাহায্য করে, আর সুবীর লাবণীর অভিভাবকের ভূমিকা পালন করে। আগামী বছর বালিকা মাধ্যমিক দেবে। দুজনার একজন সবসময় লাবণীর কাছে থাকে। ভাগ্যক্রমে সম্প্রতি সুবীর নিয়মিত ট্রাক নিয়ে যাচ্ছে। ট্রাক নিয়ে গেলে অনেক বেশি আয় হয়। গত 2 বছর ধরে সে বহু জায়গায় গেছে। রবিও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। রাতে কলেজ করে সে বিএসসিটা শেষ করতে চাইছে, কিন্তু দুজনার কাছে লাবণী অগ্রাধিকার পায়। লাবণী রাত জেগে পড়াশোনা করে। দুজনে জেগে বসে থাকবে। ঘন্টায় ঘন্টায় হরলিক্স, বোর্নভিটা করে নিয়ে আসে। পূজাতে, নববর্ষে, জন্মদিনে দুজনে তাকে নানা উপহারে ভরিয়ে দেয়। লাবণীর একটু শরীর খারাপ হলেই দুজনে অস্থির হয়ে ওঠে। কয়েকবার তাকে বেশ লজ্জাজনক অবস্থায় পড়তে হয়েছে। ঘরে দুজন যুবক, তাদের নিজের পিরিয়ডের কথা সে কী করে বলে? দুজনে নিজেদের আয়ের একটা বড় অংশ লাবণীর জন্য খরচ করে। আমি তোমাকে নিজের বোনের মতো মনে করি দিদি ভাই, সুবীর সজল চোখে বলে। আমার এক দিদি ছিল, আমাকে ভীষণ ভালোবাসত। ছোটবেলায় মা মারা গিয়েছিল। দিদি আমার মায়ের মতো ছিল। অনেক বছর বিয়েও করেনি আমার জন্য। শেষে আমার মাথার দিব্যি দিয়ে রাজি করিয়েছিলাম। সেটাই দিদির কাল হয়েছিল। নিজের প্রথম সন্তান জন্ম দিতে গিয়ে দিদি মারা যায়। দিদির মেয়েও বাঁচেনি। সুবীরের 2 চোখ ছাপিয়ে অশ্রুধারা ঝরে পড়েছে। লাবণী মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছিল। সে মেরিট লিস্টে জায়গা করে নিয়েছিল। উচ্চ মাধ্যমিকেও তাকে ভালো রেজাল্ট করতে হবে। লাবণী জয়েন্ট দিতে চায়। সে আর্কিটেক্ট হবে।
একদিন বিকেলে স্কুল থেকে ফিরে জামাকাপড় পাল্টে স্নান সেরে লাবণী রবি আর সুবীরের সামনে আসলো। রবি আজ লাবণীর জন্য চিকেন কাটলেট নিয়ে এসেছে। আচ্ছা দাদা, আমার এই সোনার চেনটা বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে? লাবণী হঠাৎ নিজের গলা থেকে সরু সোনার চেনটা খুলে মেলে ধরল। দুজনে অবাক। আরে কেন, এটা বিক্রি করবে কেন? কিছু দরকার আছে? রবি বলল, স্কুলে আমাদের ল্যাপটপ কম্পিউটার কিনতে বলেছে দাদা, অনেক দাম। সে দুজনার দিকে তাকালো। তার জন্য তোমাকে গয়না বিক্রি করতে হবে দিদি ভাই? তোমার দাদারা এতই অপদার্থ? আজ সুবীরের দু চোখ হঠাৎ সজল হয়ে উঠেছে। না না দাদা, তোমাদের ছাড়া আমার কে আছে বলো? কিন্তু ল্যাপটপ তো অনেক দাম। লাবণী সুবীরের কাঁধে হাত দিয়ে বলল, কত দাম? 70 থেকে 75,000 তো হবেই, তার সাথে সফটওয়্যার লাগবে কিছু, সব নিয়ে 80,000 হয়তো লাগবে। এত টাকা কোথা থেকে আসবে? লাবণী যুক্তি দিল, আমার দিদিভাই এইটুকু বয়সে এত চিন্তা করছে, এত কিছু ভাবছে এই গরিব দাদার জন্য। সুবীর করুণ কণ্ঠে বলল। দুদিন পরেই দুই দাদা লাবণীকে নিয়ে একটা নামকরা ইলেকট্রনিক্স আর কম্পিউটারের দোকানে হাজির হয়। স্কুল থেকে দেওয়া স্পেসিফিকেশন অনুযায়ী ল্যাপটপ কম্পিউটার কেনা হয়, প্রয়োজনীয় সফটওয়্যার কেনা হয়। বাড়িতে লাবণীর ঘরে নতুন কম্পিউটার টেবিল চলে এসেছে। লাবণী উচ্চ মাধ্যমিকেও তার সাফল্য বজায় রেখেছিল। জয়েন্টে সে সারা পশ্চিমবঙ্গে দ্বিতীয় হয়েছিল। ভাইয়েরা তাকে আইআইটির এন্ট্রান্সও দেওয়া করিয়েছিল, সেখানেও লাবণী সসম্মানের স্থান পেয়েছিল। সেদিন রবিবার, 3 জন জলখাবারে টেবিলে উপস্থিত। তর্ক চলছে লাবণী কোথায় পড়বে। আমি এখানেই পড়ব দাদা, শিবপুর যাদবপুর দুটোরই বেশি সুনাম আছে, লাবণী বলল। আর আইআইটি খড়গপুর? রবি বলল, আমার আইআইটির র্যাঙ্ক সবার উপরে আমি জানি, কিন্তু কত টাকা লাগবে জানো? টাকাটা বড় কথা নয় দিদি ভাই, যাতে তোমার ভালো হয়, যাতে তুমি কর্মক্ষেত্রে বেশি সুযোগ পাও, স্বীকৃতি পাও, সেটাই আমাদের দেখা উচিত। সুবীর রবির দিকে তাকিয়ে বলল। লাবণী চুপ করে গেল। তার দু চোখ ছলছল করে উঠল। লাবণী আইআইটিতে আর্কিটেকচার পড়বে। দুই দাদা জানে সেখানে পড়তে অন্তত 15 লক্ষ টাকার প্রয়োজন। কোথায় টাকা? এই 1 মাস সময়ের মধ্যে কি করে জোগাড় হবে এত টাকা? দুজনের ঘুম নেই। রাতে লাবণী ঘুমিয়ে পড়ার পর দুজনে সামনের ঘরে বসে আলোচনা করছে। আমি ভাবছি এই বাড়িটা ব্যাংকের কাছে বন্ধক দিয়ে পেয়ে যাব 15 লাখ। সুবীর বলল, কিন্তু আগের লোন শোধ হয়নি, ইনস্টলমেন্ট বাকি পড়ে রয়েছে, ব্যাংক আরও টাকা দেবে তোকে? রবি বলল, সেটা ঠিক জানি না, কালকে আমি যাব একবার কথা বলতে। এখন এই জায়গায় এই বাড়ির তো অনেক দাম, জমিটায় হয়তো 20-25 লক্ষ, আর ব্যাংকের তো মাত্র 75,000 বাকি। সুবীর বলল, হ্যাঁ মানছি সব ঠিক, কিন্তু ক্রেডিট হিস্ট্রি ভালো না থাকলে ওরা বাগড়া দিতে পারে। রবি বলল, আমি বরং একবার গ্রামে যাই, বাবার কেনা জমিটা পড়ে রয়েছে, ভাগ চাষে কত আর আসে? কিছুই না। এখন বর্ধমান শহরটা বাড়তে বাড়তে আমাদের গ্রামের কাছে চলে এসেছে, এখন ভালো দাম পাওয়া যেতে পারে। 4.5 বিঘা জমি। রবি বলল, তুই তোদের জমিটা বিক্রি করে দিবি? সুবীর চোখ কপালে তুলে বলল, কেউ নিজের স্থাবর সম্পত্তি বিক্রি করে? বর্ধমানের কাছে 4.5 বিঘা চাষ জমি, হয়তো 50-60 লক্ষ পেয়ে যাবি, আর বিক্রি করব বললে কি সহজে বিক্রি হবে? হ্যাঁ, সেটা একটা ব্যাপার বটে, কিন্তু চুপচাপ বসে থাকলে তো চলবে না। আমরা দুজনেই চেষ্টা করি, দেখা যাক কত তাড়াতাড়ি কি করা যায়। রবি বলল, হ্যাঁ আমি নিজেকে বিক্রি করতে রাজি ভাই, কিন্তু দিদি ভাইয়ের পড়া যেন বন্ধ না হয়। ঠাকুর ঠাকুর, সুবীর ফুপিয়ে কেঁদে উঠল। দুজনে দেখেনি লাবণী কখন ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। সুবীরদা, রবিদা, আমি ভাবছি আমি যাদবপুরে বিএসসি ক্লাসে ভর্তি হব। পরদিন সকালে লাবণী দুজনার সামনে এসে দাঁড়িয়েছে। মানে আমি প্রথমে বিএসসি পড়ব, তারপর ফিজিক্স এমএসসি, তারপর পিএইচডি। কলেজে ইউনিভার্সিটিতে পড়াবার অনেক সুযোগ পাওয়া যায় কাজ করার। দাদু আমার জন্য তাই ভেবেছিলেন। লাবণী শান্ত কণ্ঠে বলল, তোমার এই অপদার্থ ভাইয়ের জন্য তুমি তোমার স্বপ্ন জলাঞ্জলি দেবে দিদি ভাই? সুবীর করুণ স্বরে বলল, না না দাদা, কলেজে পড়ানো কি খারাপ কাজ? লাবণী বোঝাতে চাইল, আমাদের স্তব বাক্য দিয়ে ভোলাতে চাইছো দিদি ভাই, আমাদেরই ভুল।
আমরা তোমার মনে সে বিশ্বাস জোগাতে পারিনি। সুবীর ব্যথিত কণ্ঠে বলে মাথা নিচু করে বসে রইল। না না দাদা, কখনো না। আচ্ছা, আমি কিছু বলবো না। যা তোমরা বলবে, যা তোমরা করবে, আমি মেনে নেব। লাবণী এগিয়ে এসে দুজনকে প্রণাম করল। দুজনে বেরিয়ে পড়ল। এ একটা চ্যালেঞ্জ, একটা ব্রত। দুদিন পরে বাড়ি ফিরে রবি দেখল সুবীর মুখ অন্ধকার করে বসে রয়েছে। লাবণী স্কুল থেকে ফিরে বাথরুমে ঢুকেছে। আরে সুবীর, কি হয়েছে? অমন করে বসে আছিস কেন? এখানে সব কিছুতে এত ঝামেলা যে কেন বুঝি না। সুবীর বিরক্ত স্বরে বলল, আমার বাড়ি, আমি বন্ধক দেব, তাতে এত প্রশ্নের কি আছে? আমার টাকা দরকার, আমি বন্ধক দেব। তোমরা কাগজপত্র দেখে নাও, ব্যাস। না, সব আইন দেখাচ্ছে। সরকারি ব্যাংক তো সরকারি নিয়মে চলবে সুবীর, তুই চিন্তা করিস না। ঠাকুরের দয়ায় আমার কাজ হয়েছে। রবি বলল, তুই জমি বিক্রি করে দিলি? কততে বিক্রি করলি? 19-এ রফা হলো। আর একটু বেশি সময় পেলে হয়তো আরও বেশি পাওয়া যেত। রবি পকেট থেকে একটা খাম বাহির করল। 5 অ্যাডভান্স দিয়েছে। 15 তারিখ যেতে হবে একবার। রেজিস্ট্রি হলে বাকি টাকাটা পাওয়া যাবে। 2 বন্ধুতে লাবণীকে আইআইটি খড়গপুরে ভর্তি করে দিয়ে এসেছে। লাবণীকে একটা দামি মোবাইল কিনে দিয়েছে। দুজনে নিয়মিত তার সাথে কথা বলে। লাবণীর সুবিধা অসুবিধা জেনে নেয়, তাকে উৎসাহ দেয়, পরামর্শ দেয়। বিকেল হলেই সে ভাইয়েদের ফোনের অপেক্ষায় থাকে। বেশিরভাগ সময় রবি তাকে ফোন করে। সুবীরকে ট্রাক নিয়ে দূর দূরান্তে যেতে হয়। দুজনে প্রতি শনি রবিবার লাবণীর কাছে খড়গপুর যায়। সেখানেও সুবীর মাঝে মাঝে বাদ পড়ে যায়। এই আসা যাওয়ার মধ্যে কখন যে লাবণী আর রবির সম্পর্ক অন্তরঙ্গ হয়ে উঠেছে, কেউই সেটা বোঝেনি। রবি নিজেকে গুটিয়ে রাখে। আমি ওর যোগ্য নই, আমরা ওর দায়িত্ব নিয়েছি, এর বেশি এগোনো উচিত নয়, সে ভাবে। রবি যখন কথা বলে লাবণী হাঁ করে তাকিয়ে থাকে। রবি হাসে। হাঁ করে দেখছো কি? কানে কি কিছু ঢুকেছে? তুমি বলো, ভালো লাগছে। লাবণী সরলভাবে বলে, ভালো লাগছে? মাথায় কিছু ঢুকছে? লাবণী হেসে ওঠে। রাতে নিজের বিছানায় শুয়ে শুয়ে এই সব ঘটনাগুলো রবির চোখে ভাসে। রবি কি লাবণীকে ভালোবাসতে শুরু করেছে? কিন্তু সে কি কোনোদিন সে কথা বলতে পারবে লাবণীকে? কিছুদিনের মধ্যে লাবণী তার ক্লাসে সবার মধ্যমণি হয়ে উঠেছে। রূপের জন্য নয়, তার মিষ্টি স্বভাবের জন্য। তার ডিপার্টমেন্টেও সে বেশ জনপ্রিয় হয়েছে তার নতুনত্বের জন্য। আর্কিটেকচার ডিপার্টমেন্টের প্রধান ডাক্তার আইয়ার বলেন, ভালো আর্কিটেক্ট হওয়ার জন্য প্রয়োজন শিল্পীর দৃষ্টি আর ইঞ্জিনিয়ারের যৌক্তিকতা। ইতিমধ্যে রবি পরীক্ষা দিয়ে স্টেট ব্যাংকে চাকরি পেয়েছে। সে বাগবাজার ব্রাঞ্চে ক্যাশিয়ারের কাজ করে। তাদের ব্যাংক যেহেতু শনিবার খোলা থাকে, তাই প্রতি শনিবার তার যাওয়া হয় না। সুবীর শনিবার কলকাতায় থাকলে যায়। রবি শনিবার না যেতে পারলে রবিবার যায়। একদিন খড়গপুর যাওয়ার পথে রবি বলল, আচ্ছা সুবীর, একটা ট্রাক কিনতে কত টাকা লাগে? 10 থেকে 20 লক্ষ পর্যন্ত লাগে। আমি ঠিক জানি না। আমি কতদিন চেষ্টা করেছি, ব্যাংক পুরনো ধার শোধ না হলে নতুন লোনের দরখাস্তই দেবে না। সুবীর হাত উল্টে বলল, সে তো সরকারি ব্যাংক, সরকারি নিয়ম মেনে চলবে। কিন্তু আমাদের জন্য একটা সুবিধা আছে। আমার চাকরি তো কনফার্ম হয়ে গেছে। আমি কথা বলেছি আমার ব্রাঞ্চ ম্যানেজারের সাথে। রবি বন্ধুর কাঁধে হাত দিয়ে বলল, আরে আগে বলিসনি তো? সুবীরের মুখ সহসা উদ্ভাসিত হয়ে উঠল। তুই তো ছিলিস না কলকাতায়, গতকাল কথা হয়েছে আমার। রবি বলল, আরে এ তো দারুণ খবর ভাই। সুবীর রবিকে জড়িয়ে ধরল। যেদিন তারা তাদের ট্রাক হাতে পেল, সেদিন দুজনে ট্রাক নিয়ে সোজা খড়গপুর চলে গেল। দিদি ভাই, তুমি একটু গেটের কাছে আসতে পারবে? সুবীর উত্তেজিত কণ্ঠে বলল, দাদা তুমি খড়গপুরে? আজ তো শনিবার না? তোমার কি এখন ক্লাস আছে? হঠাৎ সুবীরের মনে পড়ল। না না, এখন অফ আছে, আমি আসছি। কিছুক্ষণের মধ্যে লাবণী আইআইটি গেটের কাছে চলে এসেছে। সে দেখল রবিও সাথে এসেছে। আরে এটা তোমার ট্রাক? সুবীর লাবণীকে ট্রাকে তুলে নিল। তারপর সুবীর তার ব্যবসা গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। লাবণীর সাথে তার কচিত কদাচিৎ দেখা হয়, যদিও সুবীর তার দিদিভাইয়ের সাথে নিয়মিত মোবাইল ফোনে কথা বলে। রবি নিয়মিত লাবণীর সাথে দেখা করে। ছুটি পেলেই লাবণী কলকাতা চলে আসে। সুবীর চেষ্টা করে সেই সময়টা কলকাতায় থাকতে। লাবণী আর রবির সম্পর্ক আরও গভীর হয়েছে। তবে রবির মনে সবসময় একটা দ্বিধা, একটা জড়তা কাজ করে। আমি কি কখনো ওর যোগ্য হতে পারি? রবি ভাবে।
সম্প্রতি রবি লক্ষ্য করেছে একটি ছেলে সবসময় লাবণীর সাথে থাকে। একদিন লাবণী তার সাথে রবির পরিচয় করিয়ে দিয়েছিল। রবিদা, এ হচ্ছে সুজয় অধিকারী, ও আমার ব্যাচমেট। রবি তাকিয়ে দেখলেও ছেলেটা বেশ লম্বা, ফর্সা, টকটকে গায়ের রং, বুদ্ধিদীপ্ত সপ্রতিভ, চোখ জোড়া, গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। সুজয়কে দেখে রবি কেমন যেন কুঁকড়ে গিয়েছিল। এই তো সার্থক জুটি। রবি জেনেছে সুজয়ের বাবা এক নামকরা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। সুজয় তাদের একমাত্র সন্তান। রবি নিজেকে গুটিয়ে নিয়েছে। আগে যখন রবি খড়গপুর আসত, লাবণীকে দেখেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠত। ইদানিং লাবণীকে দেখে রবির মুখ করুণ হয়ে ওঠে। লাবণী সেটা লক্ষ্য করেছে। তোমার কি হয়েছে বলো তো রবিদা? রবি হেসে উড়িয়ে দিল কথাটা, কিন্তু লাবণীর মনে হয় রবির মনের মাঝে কিসের যেন কাঁটা বিঁধে রয়েছে। রবি প্রতিদিন লাবণীর সাথে মোবাইলে কথা বলে, নিয়মিত প্রতি সপ্তাহে তার সাথে দেখা করতে যায়, কিন্তু লাবণীর সাথে সুজয়কে দেখলেই তার মুখ করুণ হয়ে যায়। সে এমনভাবে অন্যদিকে তাকিয়ে থাকে যেন সে লাবণীকে দেখতেই পায়নি। একদিন লাবণী বলেই ফেলল, তোমার কি হয়েছে বলো তো? আমাকে দেখলেই তুমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নাও কেন? তোমার কি আমার ওপর রাগ হয়েছে? না না, আমি রাগ করব তোমার ওপর? কি যে বলো! আমি এই দিনটা তোমাকে দেখবার জন্য উদ্গ্রীব হয়ে থাকি, তুমি জানো। লাবণী আদুরে সুরে বলল, আমাকে দেখবার মতো কি আর আছে লাবণী? রবি করুণ কণ্ঠে বলল, তোমার যা আছে কারও নেই, সেটা জানলে তো বুঝতে। লাবণীর চোখ ছলছল করে ওঠে। ক্ষণিকের জন্য রবির হৃদয় দুলে ওঠে, কিন্তু সে চট করে নিজেকে সংযত করে নেয়। বিআর্ক পরীক্ষায় লাবণী তার ঐতিহ্য বজায় রেখেছিল। সেবার সে আইআইটিতে প্রথম হয়েছিল, সুজয় দ্বিতীয় হয়েছিল। লাবণী বাড়ি ফিরেছে। এবার সে এমবিএ এন্ট্রান্সের প্রস্তুতি নিচ্ছে। সে সফল হবে বলাই বাহুল্য। দুই বন্ধুতে লাবণীকে পড়ার জন্য লোন নিতে দেয়নি। না দিদি ভাই, তোমার এই দুই ভাই থাকতে যদি তোমাকে পড়ার জন্য টাকা ধার নিতে হয়, তাহলে আমাদের বাঁচার কোনো অধিকার নেই। সুবীর রবির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি আমার ব্যাংক থেকে কর্মচারীদের জন্য কম সুদে টাকা পেয়ে যাব। তুমি আইআইএমে পড়বে, এটা কি কম গর্বের কথা? রবি বলল, না না, ব্যাংক থেকে টাকা নিবি কেন? 1000 হলেও তো সেটা ধার। লাবণী ট্রান্সপোর্ট তো ভালোই চলছে, দিদিভাই তো দেখলো সেদিন। এই বছর নতুন ট্রাক নাইবা কিনলাম। লাবণী অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। লাবণীকে দুজনে জোকায় আইআইএমে ভর্তি করিয়ে দিয়ে আসলো। লাবণীর কলেজ যদিও কলকাতায়, তবে তাকে বাধ্যতামূলকভাবে সেখানেই থাকতে হবে। এমবিএ পড়ার বেশ চাপ। ক্লাসের পড়া ছাড়া ছাত্রছাত্রীদের যৌথভাবে কাজ দেওয়া হয়। তার জন্য বই ঘেটে, নেট ঘেটে বিভিন্ন কিছু জায়গায় নিজে গিয়ে তথ্য সংগ্রহ করতে হয়। 2 থেকে 5 সদস্যের দল তৈরি করা হয়। দৈবক্রমে যৌথ কাজে সুজয় সবসময় লাবণীর সাথে থাকে। লাবণী প্রতি সপ্তাহে বাড়ি যেতে পারে না। রবি লাবণীর সাথে দেখা করতে যায় লাবণীর সময় থাকলে, তবে দুজনে ফোনে নিয়মিত কথা বলে। সেদিন রবি কাজের শেষে বাড়ি ফিরছিল। তার বাস যানজটে আটকে রয়েছে। হঠাৎ রবি দেখল লাবণী সুজয়ের সাথে হাসি হাসি মুখে কফি হাউসে ঢুকছে। সুজয় গাড়ির দরজা খুলে নাটকীয়ভাবে লাবণীকে হাত ধরে নামালো। দুজনে হাসতে হাসতে হাত ধরে কফি হাউসে ঢুকে গেল। সহসা রবির মুখ করুণ হয়ে উঠল। তখনই যানজট কেটে গেছে, তার বাস চলতে আরম্ভ করেছে। রবির মনের মাঝে ঝড় উঠেছে। রবি শূন্য বাড়িতে এসে পৌঁছেছে। সুবীর তার ট্রাকের সাথে দিল্লি গেছে। সে আলো জ্বালিয়ে সামনের ঘরে এসে দাঁড়ালো। শূন্যতা তাকে যেন গ্রাস করছে, মনটা হাহাকার করছে। লাবণী সুজয়কে ভালোবাসে? হ্যাঁ, সেটাই ঠিক। সুজয় ওর যোগ্য ছেলে। আমার আর কি আছে? রবির মনের ভেতরে তোলপাড় করে উঠল। সে অনেকক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল ঘরের মাঝে। তারপর একসময় সে ধীর পায়ে বাথরুমে ঢুকে গেল। রাতে সে একটু দুধ পাউরুটি ছাড়া কিছু খেলো না। অনেক রাত পর্যন্ত রবি অন্ধকারের মাঝে জেগেছিল। তারপর কখন সে ওই অন্ধকারের মাঝে তলিয়ে ঘুমিয়ে পড়েছিল। রবির বুক শূন্যতায় ভরে গেছে। সে যন্ত্রচালিতের মতো কাজ করে যায়, অফিস যায়, ঘরের কাজ করে। ঘরের কাজ তেমন কিছু থাকে না। এখন প্রতিদিন সকালে এক মহিলা ঘরের কাজ করে দিয়ে যায়। অফিসের সহকর্মীরা রবির এই পরিবর্তন লক্ষ্য করেছে। কেউ কিছু জিজ্ঞাসা করলে সে হেসে উড়িয়ে দেয়। আজকাল রবি আর লাবণীকে ফোন করে না। সে লাবণীর মেসেজের উত্তরও দেয় না। সেদিন হঠাৎ রবির ফোন বেজে উঠল। সে না দেখে অন্যমনস্কভাবে ফোন তুলল। রবিদা,
কি হয়েছে তোমার? লাবণীর উদ্বিগ্ন স্বর শোনা গেল। রবি চমকে উঠল। ভুল হয়ে গেছে, ফোনটা দেখেনি। না, কিছুই না, তোমার পরীক্ষা আসছে, তাই ভাবলাম তোমাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। MBA-র পড়া কি কম চাপের? রবি কথাটা উড়িয়ে দিতে চাইল। কিছুক্ষণ দুদিক চুপচাপ। লাবণী, তোমার নিশ্চয়ই কিছু হয়েছে, নইলে দুদিন তুমি আমাকে ফোন করনি। এটা হতেই পারে না। সুবীরদাকে ও কিছু বলনি? সত্যি করে বলো তো, তোমার শরীর খারাপ? লাবণী বলল, বললাম তো আমি ঠিক আছি। তুমি তোমার ফোকাস নষ্ট হতে দিও না। রবি শান্ত কণ্ঠে বলল। আবার সব চুপচাপ। একসময় রবি ফোন ছেড়ে দিল। রবি কাজ থেকে বাড়ি ফিরেছে। স্নান সেরে সে চুপচাপ সোফায় বসে রয়েছে। সহসা দরজায় বেল বেজে উঠল। দরজায় সজল নয়নে লাবণী দাঁড়িয়ে রয়েছে। লাবণী? রবিদা, এ কি চেহারা হয়েছে তোমার? মুখে কালি পড়ে গেছে, দু চোখ নিস্তেজ, আর তুমি বলছো তোমার কিছু হয়নি? বললাম তো আমার শরীর ঠিকই আছে, খাচ্ছি দাচ্ছি, কাজে যাচ্ছি, আমার কি হবে? রবি ম্লান হেসে বলল, কিন্তু সে হাসির মধ্যে বেদনার সুর লাবণীর বুকে বেজে উঠেছে। আমি কিছু ভুল করেছি রবিদা? অন্যায় করেছি কিছু? না, তুমি কিছু ভুল করনি লাবণী, তুমি কিছু অন্যায় করনি। রবি হাসবার চেষ্টা করল। এবার লাবণীর চোখের কোল ছাপিয়ে জল নেমে আসলো। আমার কেউ নেই রবিদা, তুমি যদি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আমি কি নিয়ে বাঁচব গো? লাবণী ডুকরে কেঁদে উঠল। রবিও লাবণীকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। অনেকক্ষণ ধরে দুজনে পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদল। একসময় দুজনে সম্বিত ফিরে পেয়েছে। লাবণী লজ্জিত মুখে দুপা পিছিয়ে গেল। তুমি কখনো এই রকম কথা নিজের মনে আনবে না, বুঝলে? রবি মৃদু হেসে বলল, আমারও তো কেউ নেই। তাহলে তুমি কথা দাও, তুমি রোজ নিয়ম করে আমাকে ফোন করবে। তোমার সাথে কথা না বললে আমার মনটা খা খা করে, ডিপ্রেশন হয়। লাবণী বলল, আচ্ছা, কথা দিলাম। খুশি? হ্যাঁ। আচ্ছা, এবার বলো কি খাবে? রবি ভুরু নাচিয়ে বলল, কি আছে ঘরে? আলু পেঁয়াজ আর ডিম ছাড়া কিছুই নেই। সুবীর নেই, ও থাকলে কত কিছু করতে বলতো। রবি বলল, আচ্ছা, এক কাজ করি, মোগলাই পরোটা আর চিকেন কাবাব নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে। কতদিন খাই না, আমিও যাব তোমার সাথে। রাতের বেলা তুমি যাবে? চলো তাহলে। দুজনে বেরিয়ে পড়ল। রবির জীবনধারাই পাল্টে গেছে সেদিন থেকে। এতদিন লাবণীর সুখ স্বাচ্ছন্দ্য, লাবণীর লেখাপড়া, লাবণীর কেরিয়ার তার ধ্যান জ্ঞান ছিল। এবার সে নিজের প্রতি সচেতন হয়েছে। রবি লেখাপড়ায় বেশ ভালো ছিল। দুর্ভাগ্যক্রমে সে বেশি শিক্ষা লাভ করতে পারেনি, কিন্তু সে দমে যায়নি। রাতে কলেজ করে প্রথম শ্রেণীতে রবি BSc পাশ করেছিল। এখন সে ব্যাংকে নিজের কেরিয়ার গড়ে তুলতে চায়। রবি ব্যাংকের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সুবীর যখনই তাকে দেখে সে বই নিয়ে বসে থাকে। তুই কি কোনো পরীক্ষার পড়া করছিস? একদিন সুবীর জিজ্ঞাসা করল। হ্যাঁ, ব্যাংকের পরীক্ষা দেব, সারা জীবন ক্যাশিয়ার থাকা যায় না, রবি বলে। সেদিন বিকেলে লাবণী ক্লাস শেষ করে বেরিয়েছে। দাঁড়িয়ে সে চিন্তা করছে, কি করি? টার্ম পরীক্ষা তো শেষ, এই কদিন পড়ার চাপ একটু কম, আপাতত কোনো প্রজেক্ট হাতে নেই, দুদিন ঘুরে আসি। তখনই লাবণীর মোবাইল ফোন বেজে উঠল। রবির ফোন। লাবণীর মুখে হাসির আলো ফুটে উঠল। রবিদা, এই মাত্র আমি তোমার কথাই ভাবছিলাম। ও, তাহলে আমার সময় ফুরিয়ে আসছে বলো? রবি হাসল। যা, আচ্ছা শোনো, তোমার কি একটু সময় আছে? এই ধরো আজকে সন্ধেটা। রবি বলল, কেন, আমাকে খাওয়াতে নিয়ে যাবে? ব্যাপার কি? আরে বাস, তুমি তো দেখছি থট রিডিং জানো। রবি হেসে উঠল। হ্যাঁ, তবে জেনে রাখো, আমার কাছে কিছু লোকাতে পারবে না তুমি। আচ্ছা, তা না হয় হলো। এবার বলো, উপলক্ষটা কি? সেটা এখন বলা যাবে না, সেটা সিক্রেট। আমরা দুজনে ঘণ্টাখানেকের মধ্যে তোমার কাছে যাচ্ছি। তোমাকে কোথায় পাবো বলো? লাবণী রবিকে জানিয়ে দিয়েছে। দুই বন্ধু নির্দিষ্ট জায়গা থেকে লাবণীকে ট্যাক্সিতে তুলে নিল। রবি ড্রাইভারকে সল্টলেকের সিটি সেন্টারে নিয়ে যাওয়ার নির্দেশ দিল। ট্যাক্সি কিছু সময়ের মধ্যে সিটি সেন্টার পৌঁছে গেল। আরে, তোমরা আমাকে সিটি সেন্টারে নিয়ে এলে কেন? লাবণী অবাক নয়নে জিজ্ঞাসা করল। চলো তো। রবি আর সুবীর লাবণীকে একটা জামা কাপড়ের দোকানে নিয়ে গেল। আরে, এখানে নিয়ে আসলে কেন আমাকে? তোমার জন্য জামা কাপড় কিনবো তাই। দুই বন্ধু নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করল। উপলক্ষ? সেটা সময় মতো জানবে।
কিছুক্ষণ পরে দুই বন্ধু লাবণীকে নিয়ে এক বিশাল আভিজাত রেস্তোরাঁতে ঢুকল। তিনজনের রেস্তোরাঁতে একদিকে একটা টেবিলে বসে রয়েছে। রবি খাবার অর্ডার করেছে। আচ্ছা রবিদা, এবার কি আমায় বলবে, আজ তুমি আমার জন্য এত দামি ড্রেস কিনলে, এত দামি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে এসেছো, ব্যাপারটা কি? লাবণী ভুরু নাচিয়ে বলল, আমি বলছি রবির প্রমোশন হয়েছে। সুবীর বলল, ও এবার ব্যাংকে অফিসার হয়েছে, ব্যাংকের পরীক্ষায় প্রথম হয়েছে। 1 তারিখ থেকে ওর ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসব তোমার জন্য হয়েছে লাবণী, তুমি না থাকলে এটা হতো না। তুমি আমাকে মোটিভেট করেছ। রবি হঠাৎ লাবণীর হাত ধরে বলল। নিমেষে কেউ যেন লাবণীর গালে আবিরের উল্কি এঁকে দিয়েছে। সুবীর চোখ বড় বড় করে তাকিয়ে আছে। না মানে আমি বলতে চাইছি। রবি নিজের হাত টেনে নিয়েছে। সুবীরের ট্রান্সপোর্ট ব্যবসা বেশ জমে উঠেছে। লাবণী আইআইটিতে বিআর্ক পরীক্ষায় প্রথম, আবার আইআইএমে MBA পড়ছে। আমি অপদার্থ কিছুই করব না, ব্যাংকের কেরানি, তাই একটু চেষ্টা করলাম। আর লাবণী আমাকে মোটিভেট করেছে, তাই বলছিলাম আর কি। রবি সামাল দেওয়ার চেষ্টা করল। লাবণী তাকিয়ে রয়েছে রবির দিকে। তুই ভুলে যাচ্ছিস রবি, এই সবের মধ্যে তোর বিরাট অবদান রয়েছে। আমাদের ট্রান্সপোর্টের ব্যবসা শুরুই হতো না তুই প্রথম ট্রাকের লোন না জোগাড় করলে। আমি হয়তো আজও ট্রাকের খালাসি রয়ে যেতাম। সুবীরের 2 চোখ জলে ভরে এসেছে। নিজেকে অমন করে ছোট করো না রবিদা, তুমি না থাকলে হয়তো আমার আইআইটিতে পড়া হতো না, হলেও সুবীরদাকে মাথা গোজার এই ঠাইটা বেঁচে দিতে হতো। লাবণী চোখে জল। তখনই খাবার চলে এসেছে। আরে কি আশ্চর্য, আজ কি না আমরা রবির প্রমোশন পালন করতে এসেছি? সুবীর বলল, হ্যাঁ হ্যাঁ, কংগ্রাচুলেশনস রবিদা। লাবণী বলল। এবার সবাই খাওয়ায় মন দিল। লাবণী MBA পরীক্ষায় 2য় স্থান পেয়েছে, সুজয় 5ম। দুজনেই সুজয়ের বাবার কোম্পানিতে যোগ দিয়েছে। লাবণীর জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। লাবণী সুজয়ের সাথে অফিসে যায়। সুজয়ের বাবা তার একমাত্র ছেলেকে IIM পড়া চলাকালীন একটা নতুন গাড়ি কিনে দিয়েছিলেন। লাবণী প্রথমে সুজয়ের প্রস্তাবে রাজি হয়নি। আরে তুমি কেন প্রতিদিন আমাকে নিয়ে যাবে? যেমন সব কর্মচারীরা অফিসে যায় আমিও যাব। সুজয়ের মুখ হঠাৎ করুণ হয়ে উঠেছিল। আমি কি দোষ করেছি লাবণী? তুমি আমাকে দূরে ঠেলে দিতে চাইছো কেন? লাবণীর বাড়িতে এই সব কথা হচ্ছিল। হ্যাঁ সুজয়, তুমি কেন প্রতিদিন দিদিভাইকে নিয়ে যাবে? রবির ব্যাংক তো ওইদিকেই, সকালে একটু তাড়াতাড়ি বেরিয়েও দিদিভাইকে দিয়ে আসবে। রবি গাড়ি কিনেছে গত বছর, বিকেলে অবশ্য দেখতে হবে। আজকাল তো শুনি চার্টার্ড বাস শুরু হয়েছে। সুবীর বলল, না না দাদা, আমি বলছিলাম আমিও তো অফিস যাব, আর আমাকে এই দিক দিয়েই যেতে হবে। আমাকে তো কোনো বাড়তি কাজ করতে হচ্ছে না। শেষ পর্যন্ত সেটাই ঠিক হলো। সুজয় প্রতিদিন সকালে বাড়ির সামনে এসে হর্ন দেয়। লাবণীর সাথে সাথে বেরিয়ে পড়ে। বিকেলে লাবণী প্রায় সুজয়কে নিজের সাথে নিয়ে আসে। মাঝে মাঝে সাথে মুখরোচক কিছু আলুর চপ, চিকেন কাটলেট, পেস্ট্রি নিয়ে আসে। রবির ফিরতে দেরি হয়। বাড়ি ঢুকে রবি দেখে দুজনে চা নিয়ে বসেছে, গল্প চলছে, হাসাহাসি হচ্ছে। রবি 2-1 কথা বলে বাথরুমে ঢুকে যায়। সে কি ইচ্ছে করে বাথরুমে একটু বেশি সময় নেয়? রবি যখন বাথরুম থেকে বেরোয় সুজয় চলে গেছে। লাবণীর একটু খটকা লাগে। জিজ্ঞাসা করলে রবি হেসে উড়িয়ে দেয়, আরে সারাদিন কাজের পরে শরীরটা গরম হয়ে যায়, মাথায় ভালো করে ঠান্ডা জল না ঢাললে শান্তি হয় না, সে বোঝায়। সুজয়ের সাথে লাবণীর বন্ধুত্ব প্রগাঢ় হয়েছে, অন্তরঙ্গ হয়েছে। রবি নিজেকে গুটিয়ে নিয়েছে। লাবণী সুজয়কে পছন্দ করে, হয়তো ভালোবাসে। সুজয় লাবণীর সুযোগ্য স্বামী। দুজনকে বেশ মানায় না? সুবীর বলে। সুজয়ের সাথে থাকলে দিদিভাইকে বেশ খুশি খুশি দেখায়। সুজয় আর লাবণী 4 বছর একসাথে কাজ করছে। ইতিমধ্যে রবির পদোন্নতি হয়েছে। সে এখন ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার। সুবীরের পুরনো ইট বের করা বাড়ির চেহারা এখন পাল্টে গেছে। দোতলায় বাথরুম সহ 2টি আধুনিক বেডরুম তৈরি হয়েছে। নিচতলায় হল ঘরে মার্বেলের মেঝে, নতুন আসবাবপত্র দিয়ে ঘর সাজানো হয়েছে। লাবণীর ঘর দোতলায়, সেখানে এসি বসেছে। ঘরের সামনে ব্যালকনি। বাড়ির চারিদিকে পাঁচিল ভেঙে পড়েছিল, এখন নতুন পাঁচিল উঠেছে। সামনে পেছনে ফুলের ফলের বাগান। সেবার লাবণী আর সুজয় দিল্লি গেছে। সেখানে এক বিরাট প্রজেক্টের দায়িত্ব দুজনকে দেওয়া হয়েছে। দিন 15 দিল্লিতে থাকতে হবে তাদের। সেদিন হঠাৎ সুজয়ের বাবা মা 2 বন্ধুর সাথে দেখা করতে চাইলেন। দুজনে ভাবছে কাকু কাকিমা হঠাৎ কেন আসতে চাইছেন। ব্যাপার কি সুবীর? কাকু কাকি কিসের জন্য আসছেন আমাদের বাড়ি? রবি বলল, আমি কিছুটা আন্দাজ করতে পারছি, দেখা যাক।
সুবীর বলল। যথাসময়ে সুজয়ের বাবা অংশুমান রায় আর মা পূরবী দেবী এসে পৌঁছেছেন। ওনাদের সসম্মানে বসিয়ে সুবীর রান্নাঘরে ছুটল অতিথি আপ্যায়নের ব্যবস্থা করতে। আচ্ছা কাকিমা, আগে একটু শরবত দিই? রবি এগিয়ে এসে বলল। না না, কিচ্ছু লাগবে না, তোমরা দুজনে একটু এখানে এসে বসো, জরুরি কথা আছে। পূরবী দেবী বললেন। হ্যাঁ হ্যাঁ কাকিমা, আপনারা আগে শরবতটা একটু খেয়ে নিন, যা গরম পড়েছে। সুবীর শরবত বানিয়ে নিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা, খাচ্ছি, তোমরা একটু বসো। দুজনে তাকিয়ে আছে কাকিমার দিকে। পূরবী দেবী একবার স্বামীর সাথে দৃষ্টি বিনিময় করে নিলেন। অংশুমান রায় মাথা নাড়লেন। আমরা বলতে চাইছিলাম, তোমরা তো জানোই আমার ছেলে আর তোমাদের বোন 10 বছর ধরে একসাথে পড়েছে, এখন একসাথে কাজ করছে। দিনে দিনে দুজনার বন্ধুত্ব অন্তরঙ্গ হয়েছে, সম্পর্ক গভীর হয়েছে। আমার মনে হয়েছে এই সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের নয়। যদিও আমি বলছি না যে একটা ছেলে আর একটা মেয়ের মাঝে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। ভদ্রমহিলা ক্ষণিকের জন্য দুই বন্ধুর দিকে তাকালেন। অংশুমান রায় স্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন। আমি জানি আমার ছেলে লাবণীকে পছন্দ করে, সে অনেকবার আকারে ইঙ্গিতে সেটা জানিয়েছে। আর আমি তো ওকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে ভালোবাসি। প্রথম দেখাতেই ও আমাকে মা ডেকেছিল, এমন সচরাচর হয় না। নিজের বন্ধুর মা বাবাকে সবাই কাকু কাকিমা, মাসি মেশো অথবা আঙ্কেল আন্টি ডাকে। আমি চিরদিন চেয়েছিলাম আমার একটি মেয়ে হবে, মা মেয়ের সম্পর্ক অন্যরকম হয়। তাই আমরা বলতে চাই, লাবণীকে আমি আমার মেয়ে করে নিয়ে যাব। পূরবী দেবী হেসে বলল। এবার তোমরা যদি রাজি হও আমরা এগোতে পারি। আপনারা আসার আগে আমরাও এই কথাই বলছিলাম কাকিমা। সুবীর রবির দিকে তাকিয়ে বলল। রবি মাথা নিচু করে বসে রয়েছে। আরে তুই কিছু বল রবি। হ্যাঁ, এর থেকে ভালো কথার কি হতে পারে? সুজয় সব দিক দিয়ে লাবণীর জন্য সঠিক পাত্র। দুজনে দীর্ঘদিন পরস্পরকে একান্তভাবে জানে বোঝে। ওরা আইডিয়াল কাপল হবে, এতে তো কোনো সন্দেহই নেই। রবি সংযত কণ্ঠে বলল। সুবীরের মনে হলো রবি কি জোর করে নিজেকে সংযত করছে। পূরবী দেবী খুশিতে উঠে দাঁড়ালেন। বাহ, তাহলে তাই কথা রইল। আমরা ওদের এখন কিছু জানাবো না, তোমরাও লাবণীকে কিছু বলো না। ওরা তো আগামী বুধবার আসছে, শুক্রবার বিকেলে তোমরা দুজনে আমাদের বাড়ি আসবে। আমি সুজয়কে বলবো অফিস থেকে সোজা লাবণীকে নিয়ে চলে আসতে, তখনই সব কিছু ঠিক করে ফেলবো আমরা। কি গো, তুমি কিছু বলো? পূরবী দেবী স্বামীর দিকে তাকালেন। হ্যাঁ, উত্তম প্ল্যান। সুবীর আর রবি সেদিন রাতে তাদের না খাইয়ে ছাড়েনি। লাবণী সুজয়ের সাথে কলকাতা ফিরেছে, দুজনে আবার নিয়মিত অফিসে যাচ্ছে। সেদিন শুক্রবার, দিনের শেষে দুজনে বাড়ি ফিরছে। আচ্ছা লাবণী, মা আজকে তোমাকে সাথে নিয়ে যেতে বলেছে, সুজয় বলল। হঠাৎ আজকে কিছু প্রোগ্রাম আছে তোমাদের বাড়িতে? লাবণী জিজ্ঞাসা করল। জানি না, কিছুক্ষণ আগে মা ফোন করেছিল, কারণ বলেনি কিছু। আচ্ছা, আমি তাহলে বাড়িতে জানিয়ে দিই। জানাতে পারো, তবে রবিদা সুবীরদাও আজ আসছে আমাদের বাড়ি, সুজয় বলল। তাই নাকি? আমাকে তো সকালে কিছুই বলল না। লাবণী সুবীরকে ফোন করল। সুবীরদা, সুজয় আমাকে বাড়ি নিয়ে যেতে চাইছে, মা ডেকেছেন আমাকে, শুনলাম তোমরাও যাচ্ছ, ব্যাপার কি? হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি, ব্যাপার না হয় ওখানে গিয়েই জানবে। সুবীর হেসে ফোন ছেড়ে দিল। সুজয়ের বাড়ি গিয়ে লাবণী দেখল সুজয়ের বাড়ির বিশাল ড্রয়িং রুম সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। রবি আর সুবীরদা সেজেগুজে সেখানে উপস্থিত। সুজয়ের মা এগিয়ে গিয়ে লাবণীকে টেনে নিজের কাছে বসালেন। এসো মা, তুমি আমার কাছে বসো। ব্যাপার কি মা, আজকে কি কোনো অনুষ্ঠান আছে বাড়িতে? কিন্তু এখন কোনো পুজো পার্বণ নেই, সুজয়ের জন্মদিন সেটা তো হয়ে গেছে গত মাসে। লাবণী সবার দিকে একবার তাকালো। হ্যাঁ মা, তুমি যদি মত দাও তবে এই বাড়িতে অনুষ্ঠান হবে, সব কিছু তোমার ওপর নির্ভর করছে। পূরবী দেবী হেসে বললেন। মানে? লাবণী অবাক, সে উঠে দাঁড়িয়েছে। মানে আমি তোমাকে আমার মেয়ে করে নিয়ে আসতে চাই। পূরবী দেবী লাবণীকে জড়িয়ে ধরলেন। গত সপ্তাহে আমরা তোমার দাদাদের সাথে কথা বলে এসেছি। লাবণী স্তব্ধ, দেখল সুবীরদা মিটিমিটি হাসছে। রবি হাসবার চেষ্টা করছে, কিন্তু সেটা কি আনন্দের হাসি? লাবণী রবির দিকে এগিয়ে গেল। তুমি এই প্রস্তাবে সায় দিয়েছ রবিতা, তুমি? লাবণী রবির হাত ঝাঁকিয়ে বলল। সুজয় তোমার জন্য সব দিক থেকে উচিত পাত্র লাবণী। রবি আমতা আমতা করে বলল। তোমরা অনেক দিন ধরে পরস্পরকে চেনো, জানো, তোমরা একসাথে লেখাপড়া করেছো, একসাথে কাজ করছো। রবির মুখ হঠাৎ কেমন যেন করুণ হয়ে উঠেছে। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে রবিদা, তবে কি সব আমার চোখের ভুল, সব মিথ্যে? লাবণীর দু চোখ জলে ভরে এসেছে। না,
ভুল নয়, কিন্তু আমার সাথে সুজয়ের কোনো তুলনা হয় না। কে আমি? কি আমি? রবি অবরুদ্ধ কণ্ঠে কোনো রকমে বলল। রবির দু চোখ জলে ঝরে পড়েছে। তুমি আমার কে সেটা বলে দিতে হবে রবিতা? তুমি তো বলেছিলে আমি তোমার জীবনের মোটিভেশন, তোমার যা কিছু আছে সব আমার। সেই সব কিছুর মধ্যে কি তুমি নও রবিতা? এবার লাবণী ঝরঝরিয়ে কেঁদে ফেলল। সবাই পাথর হয়ে গেছে। দিদি ভাই? সুবীর এগিয়ে এসে লাবণীর কাঁধে হাত রাখল। তুমিও কি জানতে না সুবীরদা? লাবণী হাতের তালু দিয়ে চোখ মুছতে মুছতে বলল, আমি আজ করেছিলাম, কিন্তু সেটা সম্ভব মনে হয়নি আমার। আমরা তো চিরদিন তোমার ভালোই চেয়ে এসেছে দিদি ভাই। আমি কিসে ভালো থাকি সেটা কি তোমরা বোঝো না? 12-13 বছর তোমরা দেখছো আমায়। সুবীর চুপ করে গেল। 12-13 বছর মানে? এবার অংশুমান বললেন, আপনারা কেউ আমার জীবনের ইতিহাস জানেন না স্যার। লাবণী পূরবী দেবীকে মা ডাকলেও অংশুমানকে স্যার ডাকে। আমি লাবণী হালদার হয়ে জন্মাইনি, লাবণী মণ্ডল ছিলাম আমি, এক হতদরিদ্র মা বাবার একমাত্র সন্তান। আমার বাবার কোনো নিয়মিত কাজ ছিল না, যখন যা কাজ পেত করত। কখনো কারো বাড়িতে চুনকাম, কখনো বাগানে কাজ, কখনো কোথাও বাড়ি তৈরির কাজে মজুরি। মা বাড়ি বাড়ি কাজ করে। আমার জন্মের অল্পদিন পরে বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যান। তখন আমার মা শ্রী বৈকুণ্ঠ হালদার মশায়ের বাড়িতে অনেকগুলি কাজের লোকের একজন। বাবা মারা যাওয়ার পরে দিদা অর্থাৎ বৈকুণ্ঠ হালদার মশায়ের স্ত্রী মাকে সর্বদার কাজের লোক হিসেবে নিয়োগ করলেন। সেখানে আমাদের থাকার জায়গা হলো। মা সবসময় আমাকে সাথে নিয়ে কাজ করত। দাদু দিদা আমাকে খুব স্নেহ করতেন। লাবণী একটু থামল। ঘরে সবাই স্তব্ধ। তারপর একদিন জানা গেল মায়ের ব্লাড ক্যান্সার। তখন কিছুই বোঝবার মতো বয়স ছিল না আমার। দাদু মায়ের চিকিৎসার কোনো ত্রুটি রাখেননি, যদিও বাড়িতে কেউ সেটা পছন্দ করত না। দিদা আমাকে দেখাশোনা করতেন। মা মারা যায়, তখন আমার 4 বছর বয়স। বাড়ির ছেলে বউরা সবাই চেয়েছিল আমাকে কোনো ভালো অনাথ আশ্রমে দিয়ে দেওয়া হোক, কিন্তু দাদু সেটা কান দেননি। তিনি আমাকে আইনত দত্তক নেন। আমি লাবণী মণ্ডল থেকে লাবণী হালদার হই। ওনারা অতি যত্নে পরম স্নেহের সাথে আমাকে মানুষ করেন। কলকাতার দামি স্কুলে আমাকে ভর্তি করে দেন। আমি এক হতদরিদ্র ঝিয়ের মেয়ে, ভুলে গিয়েছিলাম আমি দাদুর গাড়িতে স্কুলে যেতাম, দাদুর পাশে বসে খেতাম। আমার কত যে জামাকাপড়, কত যে গয়না ছিল। আমি একটু বড় হয়েছি, দাদু আমার জন্য দোতলায় 2টি ঘর তৈরি করালেন। রবিদা সুবীরদা আমার ঘরে রং করা ডেকোরেশনের কাজ পেয়েছিল, কিন্তু আমি তো জন্ম অপয়া। দাদু হঠাৎ মারা গেলেন, দিদা আগেই চলে গেছেন। তখন আমি ক্লাস 9-এ পড়ি। বাড়িতে কেউ আমাকে পছন্দ করতো না। দাদুর ইচ্ছে, দাদুর মান সম্মান, আইনি ব্যবস্থা কোনো কিছুর তোয়াক্কা করেনি ওরা। সবাই ঝাঁপিয়ে পড়লো আমার ওপর। বিশাল বাড়িতে আমার কোনো ঠাঁই হলো না। এক কাপড়ে বের করে দিল আমাকে। লাবণীর গাল বেয়ে অশ্রুধারা নেমে এসেছে। রবি মুখ ঘুরিয়ে নিয়েছে। পূরবী দেবীর চোখে জল। সুবীর করুণ মুখে দাঁড়িয়ে রয়েছে। সুজয় নীরবে কাঁদছে। কোথায় যাব আমি? আমার তো কেউ নেই পৃথিবীতে। আমার বাঁচার কোনো অধিকার নেই। ভাবলাম গঙ্গা বক্ষে নিজেকে সমর্পণ করি। বাগবাজার স্ট্রিটে দাদুর বাড়ি ছিল, কাছেই বাগবাজার ঘাট। ছুটলাম সেদিকে। বর্ষাকাল, গঙ্গায় প্রচণ্ড স্রোত, বান এসেছিল। নিজেকে সঁপে দিলাম গঙ্গায়। সেই সময় সুবীরদা রবিদা দাদুর বাড়িতে এসেছিল। দুজনে ছুটল আমার পেছনে। রবিদা কোনো দিক না ভেবে ঝাঁপিয়ে পড়ল আমার পেছনে। প্রচণ্ড স্রোতের টান, প্রচণ্ড স্রোতের সাথে যুদ্ধ করে রবিদা বাঁচিয়ে তুলে নিয়ে আসলো আমাকে। আমার এক নতুন জীবন শুরু হলো। ওদের সাথে তো আমার আগেই পরিচয় হয়েছিল, কিন্তু কিছুই জানতাম না আমি ওদের ব্যাপারে। আমার বয়স তখন 15। ওরা দুজনেও যুবক। দুজনের সজ্ঞানে এক অনাথ বালিকার দায়ভার নিয়েছে। আমার সাথে দুজনার জীবন সেদিন থেকে পাল্টে গেছে। আমার সাথে দুজনের কোনো রক্তের সম্পর্ক নেই, ওদের মধ্যেও কোনো রক্তের সম্পর্ক নেই। এ হচ্ছে রবি পুরকায়স্থ আর ও সুবীর দাশগুপ্ত। দুজনে বাল্য বন্ধু, দুজনের মা বাবা কেউ নেই। লেখাপড়াও শেষ করতে পারিনি। মা বাবার ছায়া সরে গেছে দুজনের মাথার ওপর থেকে। থাকার মধ্যে সুবীরদা উত্তরাধিকার সূত্রে এক জরাজীর্ণ একতলা বাড়ি পেয়েছিল। দুজনে আমাকে মাথায় করে রেখেছে। এখন ওই বাড়ির চেহারা যা দেখলেন তখন ওই রকম ছিল না। একটাই শোবার ঘর ছিল, ওরা সেটা আমার জন্য ছেড়ে দিল। দুজনের সামনের ঘরে চৌকিতে শোয়ে। লাবণী দুজনের ধ্যান জ্ঞান, লাবণীর পড়াশোনা, লাবণীর স্কুল, লাবণীর টিফিন, লাবণীর সব। দুজনে সব সময় সচেতন থেকেছে আমি যাতে কখনো নিজেকে অসহায় না মনে করি। কি করে লাবণীকে খুশি রাখা যায়, লাবণী কি খেতে ভালোবাসে, কি করলে লাবণীকে আনন্দ দেওয়া যায়।
আমার স্কুল বাড়ি থেকে বাসে মাত্র 3টে স্টপ, কিন্তু রবিদা আমাকে একা ছাড়তো না। আমাকে স্কুলে পৌঁছে তবে নিজের কাজে যেত। বিকেলে ছুটির সময় দেখতাম ও দাঁড়িয়ে আছে স্কুলের গেটের সামনে। 11 ক্লাসে স্কুল থেকে হুকুম হলো ল্যাপটপ কম্পিউটার কিনতে হবে, দুজনের অল্প আয়। সুবিধা এক সর্দারজি ট্রান্সপোর্ট কোম্পানিতে সামান্য ক্লিনারের কাজ করে, রবিদা এক প্রাইভেট স্কুলে পড়ায়, অল্প মাইনে। কিন্তু কোথা থেকে টাকা জোগাড় হলো, দামি ল্যাপটপ কেনা হলো, আমি রাত জেগে পড়তাম, রবিদা বসে থাকতো। আমি মাধ্যমিকে মেরিট লিস্টে স্থান পেয়েছিলাম। উচ্চ মাধ্যমিকে যাতে সেটা বজায় থাকে আমার জন্য নানা বই জোগাড় করা, কোচিংয়ের ব্যবস্থা করা। আমি একবার কথায় কথায় বলেছিলাম আমি আইআইটিতে পড়তে চাই, ব্যাস দুজনে উঠে পড়ে লেগে পড়ল। আইআইটির কোচিং, মাসে 2000 টাকা লাগতো। আইআইটি থেকে সিলেকশনে চিঠি আসলো, অ্যাডমিশনের টাকা কি হবে? রবিদা চলে গেল বর্ধমানে। 4.5 বিঘা চাষের জমি জলের দামে বিক্রি করে দিল নির্দ্বিধায়। আমাকে খড়গপুরে ভর্তি করে দিয়ে আসলো। দুজনে রোজ আমার সাথে ফোনে কথা বলতো। সুবিরদা কাজের জন্য মাঝে মাঝে পেরে ওঠে না, কিন্তু রবিদার ভুল হয় না। প্রতি শনিবার আমার সাথে দেখা করতে খড়গপুর যায়। সুবিরদা কলকাতায় থাকলে সাথে যায়, তবে ও তো যাবেই, কিছুই না। লাবণীর ভালো লাগবে, লাবণী উৎসাহ পাবে, লাবণীর একটু চেঞ্জ। আইআইএমেও এই রুটিন বজায় থেকেছে। এর মধ্যে লাবণী ট্রান্সপোর্ট কোম্পানির গোড়াপত্তন হয়েছে, ধাপে ধাপে উন্নতি হয়েছে, ঘরে সচ্ছলতা এসেছে। রবিদা নিজের পড়া শেষ করেছে, ব্যাংকে চাকরি পেয়েছে, পরীক্ষা দিয়ে পদোন্নতি হয়েছে। নিজের কর্মঠতা, নিজের কর্মদক্ষতার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তাও বলেছে আমার জন্যই ওর উন্নতি হয়েছে। লাবণী একবার রবির দিকে তাকালো। সুবিরদা আমার অভিভাবক, আমার মা বাবা কেউ নেই, ও আমার বাবার মতো আমাকে সাপোর্ট করে। রবিদা আমার ঘনিষ্ঠ বন্ধু, প্রথম থেকে ও আমার কাছের মানুষ, মনের মানুষ। আমি আমার সব কথা ওকে বলি, এমনকি আমি আমার একেবারে ব্যক্তিগত কথা ওকে নির্দ্বিধায় বলতে পারি। ও লোকটাই ওই রকম। ওর নিষ্পাপ দুটি চোখের দিকে তাকাও, ওর মনের ভিতর পর্যন্ত দেখতে পাবেন। সবাই দেখছে লাবণী এত ভালোবাসে রবিকে। এবার লাবণী রবির দিকে এগিয়ে গেল। তুমি তো জানো রবিদা, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, আমি জানি। তাহলে তুমি কি করে আমাকে অন্যের হাতে দিতে রাজি হলে গো? আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। লাবণী ফুপিয়ে কেঁদে উঠল। না লাবণী, আমি তোমাকে ছাড়তে চাইনি, বিশ্বাস করো। রবি লাবণীর 2 হাত চেপে ধরল। তাহলে? লাবণী রবির বুকে মুখ গুজে অঝরে কাঁদছে। আচ্ছা মা, তুমি কেঁদো না, রবির সাথেই তোমার বিয়ে হবে। আমরা তো কিছুই জানতাম না, এবার জেনেছি। আমি তোমাদের বিয়ে দেব। পূরবী দেবী লাবণীকে বুকে টেনে নিলেন। আজ লাবণী আর রবির বিয়ে। মজার কথা হলো, মেয়ের বাপের বাড়িও নেই, শ্বশুর বাড়িও নেই। যাকে সে চেয়েছিল সেই আজ তার সর্বস্ব হয়ে উঠেছে।